মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মকর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্পেশালি ভালো করে শুনো, স্পেশালি তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির পিওনে এই মাসের 30 তারিখ পরীক্ষা দিতে যাচ্ছ, এই ক্লাসটা স্পেশালি তোমাদের জন্য। তাছাড়াও ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপকামিং জিআরবিটি2, রেলওয়ে গ্রুপ ডি বা অন্যান্য টিপিএসসি থেকে শুরু করে অন্যান্য এক্সামের জন্য কাজে আসবে। ঠিক আছে, এই ক্লাসে আমরা জুডিশিয়ারি পার্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে যে কোশ্চেনগুলো বিগত বছরে বিভিন্ন এক্সামে এসেছে এবং তোমাদের হাইকোর্ট গ্রুপ ডি পিওন বা আপকামিং যারা এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে বসতে যাচ্ছ, তোমাদের পরীক্ষায় আসার ম্যাক্সিমাম চান্স রয়েছে। এই ক্লাসে এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, কেন আমাদের হাতে আর সময় নেই। ঠিক আছে, লাস্ট মিনিং সাজেশন রূপে তোমরা এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবে। আর এই যে কোশ্চেনগুলো আগে যে আমি জুডিশিয়ারি ক্লাস করিয়েছি, তখনও কিন্তু এই কোশ্চেনগুলো আমি করিয়েছি আজকের থেকে কিছু মাস আগে। ঠিক আছে, যারা আমাদের চ্যানেলে পুরানো দর্শক, তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো তোমাদেরকে পুরানাই মনে হবে। ঠিক আছে, চলো, কেন আবার রিপিটেড করাচ্ছি, নতুন অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, অনেক স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এই ক্লাসগুলো যাতে এই কোশ্চেনগুলো যাতে তোমাদের থেকে মিস না হয়ে যায়, কেন এতটাই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করলেই বুঝতে পারবে। চলো, ডিটেলস সেই ক্লাসটি করানোর আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এলডিসি, কুক, আপকামিং জিআরবিটি2, রেলওয়ে গ্রুপ ডি, টিপিএসসি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, দ্যাট মিনস অলমোস্ট সব এক্সামের আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ফুল সিলেবাস কভার করা নোট রয়েছে এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে, ভালো রেসপন্স পাবে তোমাদেরকে আমরা বলতে পারি। তোমরা দেখেছো প্রিভিয়াস ইয়ারগুলোতে কর্মবার্তা অনলাইন নোটস কতটা সাকসেস পেয়েছে, তোমরা ভালো রেসপন্স পাবে। বিশেষ করে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন ভালো করে করো, তোমাদের কম্পিটিশন অনেকটা টাফ হবে। ঠিক আছে, চলো, প্রথম যে কোশ্চেনটা একটু বুঝতে চেষ্টা করবে, কেন জুডিশিয়ারির উপরে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন বা এলডিসি যে এক্সামগুলো আসছে, অনেক কোশ্চেন আসবে। ঠিক আছে, চলো, প্রথম কোশ্চেনটা কি দেখো, রাজ্যের বিচার ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে আমরা জানি কি বলা হচ্ছে, রাজ্যের কোন স্টেটের বিচার ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে, মানে সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ার কার কাছে থাকে, জুডিশিয়ারি, যে কোনো স্টেটের বলা হয়েছে এখানে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, হাইকোর্ট। ঠিক না, হাইকোর্ট। আচ্ছা, আমাদেরকে একটু বুঝতে হবে যে দেখো, হাইকোর্ট মানে কোনো যে আমাদের ভারতীয় যে বিচার ব্যবস্থা রয়েছে, সেই বিচার ব্যবস্থা কিন্তু তিনটি ভাগে করা হয়, একটি সুপ্রিম কোর্ট, একটি হাইকোর্ট, একটি হলো ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক না, ডিস্ট্রিক্ট কোর্ট বলতে কি বুঝি, আমাদের যে ডিস্ট্রিক্ট, যেমন আমরা, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্ট থাকে। কিন্তু তোমরা একটু এই জিনিসটা একটু বুঝে নাও, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, কোন সময়ে কোনটার মধ্যে তুমি আপিল করতে পারবে, এটা একটু বুঝে নাও। দেখো, কোনো ব্যক্তি বা যে কোনো, আমরা কিন্তু যে কোনো সমস্যা বা যে কোনো মামলা মোকদ্দমা, যে কোনো কিছু সমস্যা যদি আমরা পড়ে যাই, তখন কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা যেতে পারি না। এটা তোমরা আশা করি সকলে জানো। ইয়েস, তখন আমাদের কি করণীয় বা আমরা কি করি, তখন আমরা ডিস্ট্রিক্ট কোর্টে, আমাদের কোনো সমস্যা নিয়ে আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যাই। ঠিক না, আগের ক্লাসেও আমি এগুলো আলোচনা করেছি, কারণ যখনই এই ধরনের কোশ্চেন আসে তখন এগুলো আলোচনা করা বাঞ্ছনীয়, কারণ তোমাদের এই বেসিক নলেজটা থাকতে হবে। ঠিক আছে, তখন আমরা কি করে ডিস্ট্রিক্ট কোর্টে যাই, ডিস্ট্রিক্ট কোর্টে যে আমরা কোনো মামলা মোকদ্দমা যাই করলাম, যখন ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আমাদের মানে শুনানি শোনাবে বা আমাদের যখন রেজাল্ট বের হবে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যখন আমাদের যেটা আমাদের জানাবে, মানে রায় যেটা জানাবে, এটা যদি আমরা স্যাটিসফ্যাকশন না হই বা আমাদের এটা মন মতন হলো না, ধরো না আমার এটা মানে ঠিক লাগছে না আমার কাছে, ঠিক আছে, তাহলে কি করি, আমরা এই ডিস্ট্রিক্ট কোর্টের রেফারেন্সটা নিয়ে আমরা কি করি, হাইকোর্টে যাই, হাইকোর্টে আবার আপিল করি। ঠিক আছে, সেই রূপে যদি হাইকোর্টও আমাদের রায় শোনায়, সেটা যদি আমাদের মনে মানে আমাদের সন্তুষ্টি না হই, তাহলে এটা হাইকোর্টের রেফারেন্স নিয়ে কি করি, আমরা তখন সুপ্রিম কোর্টে আমরা যেতে পারি। ঠিক আছে, কোন কন্ডিশনে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেতে পারি তোমরা বুঝতে পারছো? ইয়েস, যখন সুপ্রিম কোর্টে যে রায় দেবে, এটা কিন্তু আমাদের মানতে হবে, কেন বিচার ব্যবস্থার সর্বোচ্চ মানে হলো সুপ্রিম কোর্ট, সুতরাং এটা আমাদেরকে মানতে হবে। ঠিক আছে, এটা একদম বেসিক মানে তোমাদের মানে জানা রাখা দরকার। ঠিক আছে, তোমরা যখন রিটার্নে, তো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিটার্ন যখন ক্লিয়ার করবে, ক্লিয়ার করে যখন তোমরা পার্সোনাল ইন্টারভিউতে যাবে, তখন কিন্তু এই যে জিনিসটা, এই বেসিক যে জিনিসটা আমি বললাম কনসেপ্টটা, এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করার চান্স ম্যাক্সিমাম রয়েছে, সুতরাং এটা তোমাদের বেসিক নলেজ থাকতে হবে। ঠিক আছে,
একদম মানে বেসিক আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। আচ্ছা, আর এটা তোমাদের আমি এখনই বললাম আমরা কিন্তু কখনো সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে ডাইরেক্ট যেতে পারেন, বাট কন্ডিশন রয়েছে। কন্ডিশন কোন কন্ডিশনে যেতে পারি, যেটাকে রিট বলা হয়। ঠিক আছে, আমি আসবো এখানে কোশ্চেন নিয়ে আসবো। রিট বলা হয় মানে আমরা হাইকোর্টে ডাইরেক্ট যেতে পারি কখন, যখন আমাদের মানে যে ধরো মৌলিক অধিকারগুলো হরণ হয়, তখন আমরা আর্টিকেল 226 এর আন্ডারে রয়েছে, এটাকে ব্যবহার করে আমরা হাইকোর্টে ডাইরেক্ট রিট জারি করতে পারি বা ডাইরেক্ট হাইকোর্টে আপিল করতে পারবি। সেরূপে আর্টিকেল 32 দ্বারা আমরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারি যখন আমাদের মৌলিক অধিকারকে হরণ হয়। আমাদের মনে হচ্ছে যে আমাদের মৌলিক অধিকার কি কি রয়েছে তোমরা জানো, ঠিক আছে। মৌলিক অধিকারে যখন হরণ হয় তখন আমরা আর্টিকেল 32 কে ব্যবহার করে আমরা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট আপিল করতে পারি। ঠিক আছে, তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ডাইরেক্ট আপিল করা যায়। কোন কন্ডিশনে আপিল করা যায় তোমরা বুঝতে পেরেছো? ওকে, আশা করি আর ক্লিয়ার নেই। এই ধরনের কোশ্চেন তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, যারা লিখিত পরীক্ষার জন্য তো মানে খুবই গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। এইগুলো বেসিক আইডিয়াগুলো, ধারণাগুলো তোমাদের জানা প্রয়োজন। ইয়েস, আশা করি বুঝাতে পেরেছি। যদি ক্লাসটি ভালো লাগে সকলে একটি লাইক করে যাবে। আর তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে তোমরা ক্লাসটা তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধু বান্ধবদের মাঝে প্লিজ শেয়ার করে দাও। চলো নেক্সট কোশ্চেন কি, আমাদের 2 নম্বর কোশ্চেন দেখো। ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কবে? একদম বেসিক কোশ্চেন। ত্রিপুরা গ্রুপ ডি পিওনের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ত্রিপুরা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কি রয়েছেন, হাইকোর্ট কবে গঠন হয়েছে, ত্রিপুরা হাইকোর্ট কবে গঠন হয়েছে, ঠিক আছে না, ত্রিপুরা হাইকোর্টে কতজন চিফ জাস্টিস রয়েছেন টোটাল, চিফ জাস্টিস সঙ্গে অন্যান্য জাজ মিলে কতজন জাজ রয়েছেন। একদম বেসিক কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু দেখে যাবেই, কারণ তুমি প্রিয়ন গ্রুপ ডি লেভেলের 8 পাস স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিতে যাচ্ছ। জুডিশিয়ারির উপরে এই বেসিক কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে, একদম ক্লিয়ার মানে পরিষ্কার। ঠিক আছে, কোনো ডাউট রাখবে না। এই কোশ্চেনগুলো পরীক্ষার পরে দেখবে মিলিয়ে নেবে আমার কথার সঙ্গে। এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। এই ক্লাসে যদি এই কোশ্চেনগুলো আমি নিয়ে আসিনি, বাট এই ধরনের কোশ্চেন এই কোশ্চেনগুলো আমি আগে অনেক ক্লাস করিয়েছি, তখন করিয়েছি। তাছাড়া যদি আমাদের ক্লাসগুলো খুঁজে না পাও, আমাদের যে নোট রয়েছে, নোটও কিন্তু এই কোশ্চেনগুলো আমি রেখেছি, ভালো করে এগুলো দেখে যাবে। জুডিশিয়ারির উপরে কিন্তু তোমাদের একটা ভালো একটা স্কোর থাকবে, ভালো একটা মার্ক থাকবে। 75 পরীক্ষা দিতে যাচ্ছ তো, স্পেশালি হাইকোর্ট গ্রুপ ডি পিওনকে বলছি, এখান থেকে তোমাদের 10 প্লাস বা 15 প্লাস তোমাদের এই জুডিশিয়ারির উপর কোশ্চেন থাকবে। ঠিক আছে, আমার কথার সঙ্গে পরবর্তী সময়ে মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো মিনিমাম 15 প্লাসই থাকবে। ঠিক আছে, চলো তাহলে ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কবে? একদম বেসিক কোশ্চেন। সর্বপ্রথম ভারতের হাইকোর্ট গঠন করা হয় 1862 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কত খ্রিস্টাব্দে? 1862 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 3টে হাইকোর্ট একসঙ্গে গঠন করা হয়েছিল। কি? কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই। কি? কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই, এই 3টে হাইকোর্ট একসঙ্গে গঠন করা হয়েছিল। তবে এর মধ্যে প্রথম যদি বলা হয় একটি, তাহলে কলকাতা তোমরা বলবে। ঠিক আছে, কলকাতা একই সনে গঠন করা হয়েছিল, বাট তার মধ্যে কলকাতাকে আগে গঠন করা হয়েছিল। ঠিক আছে, যেটা আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে 1862 খ্রিস্টাব্দে ফার্স্ট হাইকোর্ট গঠন করা হয়েছিল কলকাতা। ঠিক আছে, ডাউট ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো, যেটা আমি করিয়েছি। এই কত নম্বর আর্টিকেল দ্বারা হাইকোর্টের রিট জারি করতে পারি? এখন আমি করিয়েছি না, প্রথম 1 নম্বর কোশ্চেনটা যখন আলোচনা করছি তখন আমি তো ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি। রিট, যাকে রিট বলা হয়, সুপ্রিম কোর্টে আমরা কোন কন্ডিশনে আপিল করতে পারি, হাইকোর্টে আমরা কোন কন্ডিশনে আপিল করতে পারি, এখন তো বলে দিলাম তোমাদের। তাহলে সঠিক উত্তর কি হবে? কত নম্বর আর্টিকেল দ্বারা হাইকোর্টে রিট জারি করা যায়? হাইকোর্টে আর্টিকেল 226। ঠিক না, এখন তো আমি বলে দিলাম আর্টিকেল 226 দ্বারা তোমাদের হাইকোর্টে রিট জারি করা যায়। ঠিক না, যখন আমাদের মৌলিক অধিকার হরণ হয় বা মৌলিক অধিকারের উপরে কোনো ব্যাঘাত ঘটে, তখন আমরা ডাইরেক্ট হাইকোর্টে আর্টিকেল 226 কে ইউজ করে রিট জারি করতে পারি। ঠিক আছে, চলো সেরূপে আর্টিকেল 32 কে ইউজ করে আমরা সুপ্রিম কোর্টে রিট জারি করতে পারি যখন আমাদের মৌলিক অধিকারের উপরে কোনো ব্যাঘাত ঘটে। ঠিক না, এখনই আমি বলেছি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু মনে রাখবে এই কোশ্চেনগুলো এইভাবে আসবে, ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, চলো নেক্সট যে কোশ্চেনটা, হাইকোর্টের কোনো বিচারপতিকে এক হাইকোর্ট থেকে, ভালো করে শুনো কোশ্চেনটা, হাইকোর্টের কোনো বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? একজন হাইকোর্টের বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে, কারণ আমরা জানি হাইকোর্টের বিচারপতিদেরকে কে অ্যাপয়েন্টমেন্ট করেন? প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করেন। সেই কনসার্ন স্টেটের গভর্নর এবং গভর্নরদের সঙ্গে কথাবার্তা বলে, ঠিক না, সুপারিশে নিয়োগ করে থাকেন। আচ্ছা, এখন বলা হয়েছে হাইকোর্টের কোনো বিচারপতিকে যদি এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করার প্রয়োজন মনে হয়, রাষ্ট্রপতি কার পরামর্শ নেন বা কার থেকে সেটা পরামর্শ নিয়ে করেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কোনো হাইকোর্টের চিফ জাস্টিসকে অন্য হাইকোর্টে ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে, বদলি করতে পারেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, চলো
আচ্ছা, ওই নিযুক্তি যে বললাম সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সেই রাজ্যের রাজ্যপালের সঙ্গে কনসাল্ট করে অ্যাপয়েন্টমেন্ট করেন, হ্যাঁ, হাইকোর্টের চিফ জাস্টিসকে, মানে জাজকে, মুখ্য জাজকে। ঠিক আছে, চলো 5 নম্বর কোশ্চেনটা কি দেখো, কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে ভারতে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে? মানে কি বলা হয়েছে, ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে প্রত্যেকটি রাজ্যে, ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে একটি করে হাইকোর্ট থাকা প্রয়োজন, যেটা আমাদের ত্রিপুরাতে আগে ছিল না, যেটা আমাদের আসাম হাইকোর্টের আন্ডারে কাজ করতো, বাট ত্রিপুরাতে এখন হয়ে গেছে অলমোস্ট ভারতবর্ষের সবগুলো রাজ্যেই হাইকোর্ট রয়েছে, মেবি এক দুটা মিস আছে, যাই হোক। চলো, তাহলে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে ভারতে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একদম মানে সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ক্লাসের যতগুলা কোশ্চেন আমি তোমাদেরকে করিয়ে, যতগুলা কোশ্চেন আমি তোমাদেরকে করিয়ে, সবগুলো সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। ইয়েস, একটা কোশ্চেনও কেউ মিস করবে না, ঠিক আছে, নোট করে নাও। ঠিক আছে, চলো, কত নম্বর, এই কোশ্চেনগুলো আমি আগেও করিয়েছি, রিপিটেড নিয়ে এসেছি এই কারণেই, মানে এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের থেকে, যারা নতুন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে রিসেন্ট কিছু মাসের মধ্যে, তোমাদের থেকে যেহেতু মিস না হয়ে যায়, এই কারণে এই কোশ্চেনগুলো আমাদের নিয়ে আসা রিপিটেড ক্লাসের উদ্দেশ্য। ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে ভারতের প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে? কি হবে সঠিক উত্তর? কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? ইয়েস, আর্টিকেল 214, আর্টিকেল 214তে বলা হয়েছে। হ্যাঁ, আর্টিকেল 214তে বলা হয়েছে যে ভারতের প্রত্যেকটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধানের পার্ট 6, হ্যাঁ, পার্ট 6 মানে এই হাইকোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এটা জানো, পার্ট 6 হাইকোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আর্টিকেল 214 থেকে 231, মেবি 214 থেকে 231-এর মধ্যে হাইকোর্ট সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, মিস করবে না। চলো, 6 নম্বর কোশ্চেন, হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে তার নির্ধারণ করেন কে? মানে একটি হাইকোর্টে কতজন বিচারপতি হবে বা বিচারপতি থাকবে সেটা কে নির্ধারণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কে নির্ধারণ করেন সেটা? ইয়েস, সেটা নির্ধারণ করেন রাষ্ট্রপতি। হ্যাঁ, সেটা নির্ধারণ করেন রাষ্ট্রপতি। হ্যাঁ, একটি হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে সেটা রাষ্ট্রপতি নির্ধারণ করেন, বা রাষ্ট্রপতি তো অ্যাপয়েন্টমেন্ট করেন, হ্যাঁ, হাইকোর্টের চিফ জাস্টিসদের। ঠিক না? চলো, নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি? ভারতের মধ্যে সবচেয়ে, ভেরি ইম্পর্টেন্ট, ভারতের মধ্যে সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি? একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক না? ভারতের মধ্যে সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ডি, এলাহাবাদ কোর্ট। এই ধরনের কোশ্চেন আসবে তোমাদের গ্রুপ ডি পিওনে। ঠিক আছে, কোশ্চেন আমি দেখো তোমাদেরকে বলি, কোশ্চেন একদম ইজি লেভেলের হবে তোমাদের। হাইকোর্ট গ্রুপ ডি কোশ্চেন ইজি লেভেলের হবে, বাট তোমরা এত খুশি হবে না যে ইজি লেভেলের হবে। ইজি লেভেলের হবে, বাট কম্পিটিশন এতটা হবে, 10,231 জন হাইকোর্ট গ্রুপ ডি পিওনের পরীক্ষার্থী। এর মধ্যে ধরো কিছু তো পরীক্ষা যে কোনো অ্যাবসেন্ট হয়ে যায়, যে কোনো পরীক্ষার্থী। 10,200 জন যদি পরীক্ষা দেয়, শূন্যপদ কতটা? 13টা। মানে একটা পোস্টের জন্য কতজন লড়াই করবে তুমি হিসাব করো। এতটা মানে কম্পিটিশন হবে তোমাদের পরীক্ষা, খুবই সুপার করতে হবে তোমাদের পরীক্ষা। ঠিক আছে, চলো, আর আমরা এতটুকু মানে বিশ্বাসী যে আমাদের নোটগুলো যেভাবে তোমাদেরকে আমরা দিয়েছি হাইকোর্ট গ্রুপ ডি পিওনের জন্য, একদম ঠিকঠাক মতন যদি করে যাও, বা আমাদের ক্লাসগুলো যারা এতদিন ধরে ফলো করে এসেছো ঠিকঠাক মতন, তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে এসে জানাবে। ঠিক আছে, চলো, নেক্সট 7 নাম্বার, ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি? এলাহাবাদ হাইকোর্ট। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর। এলাহাবাদ হাইকোর্ট হলো ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট। ঠিক আছে, ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? যেহেতু আমরা বড় জেনেছি, ছোট তো আমাদের জানতে হবে। ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? সিকিম হাইকোর্ট। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি পেয়েছি আমরা? ভারতের এলাহাবাদ হাইকোর্ট। সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি পেয়েছি? সিকিম হাইকোর্ট। ভুলবে না তো, যদি আবার নেক্সট ক্লাসের মাধ্যমে শিখে যাও, টাইম নেই হাতে, ক্লাসের মাধ্যমে শিখে যাও সবগুলো। ঠিক আছে, চলো, নেক্সট কোশ্চেন দেখো, 9 নাম্বার কোশ্চেন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? বললাম আমি কিছুক্ষণ আগে কে নিযুক্তি করে আছে, শপথ গ্রহণের কথা বলা হয়েছে। এখন হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? কে শপথ গ্রহণ করায়? হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ কে করায়? অবভিয়াসলি রাজ্যপাল। হ্যাঁ, রাজ্যপাল, সেই রাজ্যের রাজ্যপাল হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে রাষ্ট্রপতি, পরামর্শ নিয়ে রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পরামর্শ নিয়ে নিযুক্তি করে, বাট শপথ গ্রহণ করা রাজ্যপাল। ঠিক আছে, সেই রাজ্যেরই রাজ্যপাল। ওকে, চলো, 10 নম্বর কোশ্চেনটা দেখো, হাইকোর্টের বিচারপতিরা অবসর নেন কত বছর বয়সে? ভেরি ইম্পর্টেন্ট, হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? কি হবে সঠিক উত্তর? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে কত, মানে কত বছর হাইকোর্টের বিচারপতিদের? ইয়েস, 62 বছর। ঠিক না, 62 বছর হাইকোর্টের বিচারপতিদের। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের হলো 65। ইয়েস, 65। হ্যাঁ,
সুপ্রিম কোর্টের বিচারপতিদের 65। ঠিক আছে। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা, এটা একটু ডিটেলস যদি তোমাদেরকে তোমরা যদি একটু নলেজে রাখো, যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? রাজ্যপাল, সেই রাজ্যের রাজ্যপাল, ঠিক না? এবং কিছু যদি হাইকোর্টের বিচারপতিকে অ্যাপয়েন্টমেন্ট তো করে রাষ্ট্রপতি, কিন্তু অনেক কিছু এখানে কন্ডিশন রয়েছে। কি কি শর্তাবলী, কন্ডিশন না, এলিজিবিলিটি। হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য কিছু এলিজিবিলিটি বা সত্য থাকা প্রয়োজন। তোমাকে ভারতীয় হতে হবে 1 নাম্বার। যে কোনো হাইকোর্টে 10 বছরে তোমাকে কি বলবো উকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে, বা যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে তোমাকে 10 বছর বিচারপতি থাকার অভিজ্ঞতা থাকতে হবে। এই কন্ডিশনগুলো যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে কোনো ব্যক্তিকে কোনো রাষ্ট্রপতি হাইকোর্টের অ্যাপয়েন্টমেন্ট, চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে। বা রাষ্ট্রপতির নজরে যদি মনে হয় যে ওই ব্যক্তি খুবই আইন কানুন সম্বন্ধে খুবই পারদর্শী, ঠিক না, তাহলে করতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। 11 নম্বর কোশ্চেন, লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত? কি হবে সঠিক উত্তর? লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত? দেখো, এখানে যদি কিছু কোশ্চেন তোমাদের দেখতে হবে, কিছু কি বলবো স্টেট রয়েছে যেগুলো একটি হাইকোর্টের অন্তর্গত হয়। এমন একটা লিস্ট রয়েছে আমার কাছে, যদি আমি এই ভিডিওতে আনিনি। যাই হোক, তোমরা এর আগের ক্লাসগুলো যখন আমি করিয়েছি, মেবি তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, ঠিক না? তোমরা দেখে নেবে ভালো করে। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হয়ে যাবে? লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো। লাক্ষাদ্বীপ হলো মেবি ইয়েস, লাক্ষাদ্বীপ তোমার কেরালা হাইকোর্টের অন্তর্গত, ঠিক না? কেরালা হাইকোর্টের অন্তর্গত লাক্ষাদ্বীপ, ঠিক না? কেরালা হাইকোর্টের, হ্যাঁ, ডাউট রয়েছে আমার। কেরালা হাইকোর্টের অন্তর্গত, ঠিক আছে? অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 12 নম্বর কোশ্চেন, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ ও মিজোরাম কোন হাইকোর্টের অন্তর্গত? সেটা হবে এই তোমার গুয়াহাটির হাইকোর্টের অন্তর্গত, গুয়াহাটি হাইকোর্টের অন্তর্গত। ঠিক আছে, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম হলো গুয়াহাটি হাইকোর্টের অন্তর্গত, যেটা আমাদের ত্রিপুরাও ছিল পরবর্তী সময়, আমাদের ত্রিপুরাতে তো নতুন হাইকোর্ট হয়ে গেছে, ঠিক না? চলো, আর এটা মনে রাখবে, এখান থেকে আরেকটি কোশ্চেন আছে। সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে কিন্তু এই তোমার এই গুয়াহাটি হাইকোর্টেই সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে। কেন? এখানে নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম এই 4টি রাজ্যেরই কিন্তু একই সঙ্গে কাজ হয়, সে কারণে সেখানে সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো তাহলে আজকের ক্লাসে আমরা এই 12টি কোশ্চেন তোমাদেরকে দিলাম। হ্যাঁ, সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট। নেক্সট দিন আরেকটি কোশ্চেন আরেকটি ক্লাস নিয়ে আসতে চেষ্টা করব, যেখানে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তাছাড়া এই কোশ্চেনগুলো আমরা আগে করিয়েছি, একটু আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নাও, আগে করিয়েছি, প্লেলিস্টও এটার বানান রয়েছে। তাছাড়া জেনারেল নলেজের অনেক ক্লাস করিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে দেখা হবে। তোমাদেরকে আবারও বলি, ভালো করে প্রিপারেশন করো, রাইট ডিরেকশনে প্রিপারেশন করো। 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জব নোটিফিকেশন বের হবে। যদি নিজেকে ঠিকঠাক মতো প্রিপেয়ার করতে রাখতে পারো বছরের শুরু, তাহলে কিন্তু তুমি একটি না একটি জব পেয়ে যাবে বা তোমার টার্গেট পর্যন্ত তুমি পৌঁছে যাবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা তোমাদেরকে হেল্প করব। আমাদের চ্যানেলে মঙ্গল, বৃহস্পতি, শনি ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে, সোমবার, শুক্র মাঝে মধ্যে মিস হয়ে যায়। তোমরা রেগুলার আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, এখানে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করবে, আরো ভালো তুমি এখান থেকে কিছু শিখতে পারবে। তাছাড়া ফুল কোয়ালিটি মেইনটেইন আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন থেকে শুরু করে এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জিআরবিটি 2, আপকামিং টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেইনটেইন নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেইনটেইন করা হয়েছে, ভালো রেসপন্স পাবে, এতটুকু বলতে পারি। প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেয়েছো কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা সাকসেস পেয়েছে। ইয়েস, ভালো সাকসেস পাবে, ভালো কিছু তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট আরেকটি কথা বলে দিই। আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।